নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সংস্কার, মানবতাবিরোধী অপরাধের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ ছিল আলোচিত। অর্থনৈতিক স্থিতিশীলতা ও রাষ্ট্র সংস্কারের ঐকমত্যে পৌঁছানোকে সাফল্য বলা হলেও আইনশৃঙ্খলা, মব কালচার এবং সংখ্যালঘুদের সুরক্ষা ব্যবস্থাপনায় ছিল বড় ধরনের ঘাটতি। সেই সাথে নির্বাচনের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। মানিক শিকদারের রিপোর্ট। ২৪ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে পর্যায়ক্রমে বৈষম্য বিরোধী আন্দোলন ও সরকার পতনের এক দফা। ৫ আগস্ট সরকার পতনের পর জাতির ক্রান্তিলগ্নে আন্দোলনকারী শিক্ষার্থীদের আবেদনে দেশে ফিরে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ও আনুগত্য পোষণ করিব। ভোটাধিকার, দুর্নীতি ও সামাজিক বৈষম্যে জর্জরিত জাতির প্রত্যাশার পারদ যখন তুঙ্গে, দায়িত্ব নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস দেখান অর্থনৈতিক মুক্তি, রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক ধারায় ফেরার স্বপ্ন। জনগণের কাছে সরকার জবাবদিহি থাকবে, এই ধারণাটা কিন্তু জুলাই অভ্যুত্থান থেকে এসেছিল এবং সেটারই কিন্তু প্রতিফলন ঘটেছে যে রাষ্ট্র সংস্কারের দাবিতে। সেই বিবেচনায় অন্তর্বর্তী সরকার অবশ্যই শুরুতে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে, মূলত সংস্কার কমিশনগুলো গঠন করা। অন্তর্বর্তী সরকারের মূল এজেন্ডা ছিল রাষ্ট্র সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের বিচার এবং একটি অবাধ নির্বাচন। একটা ক্যাওটিক সিচুয়েশন থেকে আমরা মোটামুটি একটা ভালো অবস্থায় এসেছি, স্থিতিশীল অবস্থায়। এটা যে ওনার একক ক্রেডিট সেটা বলা যাবে না, তবে উনি যেহেতু সরকারের ছিলেন, ওনার তো একটা ক্রেডিট ওনাকে দিতেই হবে। নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সময়োপযোগী হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। চুক্তির যে বিভিন্ন ধারা, উপধারাগুলো পড়লে বোঝা যায় বাংলাদেশের জন্য যদি এটার লাভ হয় ৫%, ইউএসের জন্য এটার লাভ হলো ৯৫%। একেবারেই একটা অসম চুক্তি। কিছু ব্যক্তি যারা সরাসরিভাবে জড়িত, তাদের পছন্দের উপর ভিত্তি করে এগুলো হয়েছে, তারা চেয়েছে এটা। ১৮ মাসের এই শাসনামলে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা ও মব সন্ত্রাস নিয়ে। গণমাধ্যম ভবনে হামলা, সংখ্যালঘু নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোতে সরকারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আন্দোলনের ফলে বিজয়ী শক্তি যে রাজনৈতিক শক্তিগুলো, তারাই ছিল আবার পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের পেছনের শক্তি। তখনই সেই শক্তিটা কিন্তু, যে কারণে মুক্তিযুদ্ধের অবমাননা থেকে শুরু করে যেমন গণমাধ্যমের উপরে আক্রমণ বা নারী প্রতিবেদন, নারী কমিশনের প্রতিবেদন নিয়ে জঘন্য যে তথাকথিত আন্দোলন, এই বিষয়গুলো কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে মোকাবেলা করা সম্ভব ছিল সেটা করতে পারেনি। গণভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা সহ সংস্কারের যে উদ্যোগ ছিল তা এখনও কাগজেই রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ দলিল, 11টা দলিল প্রণীত হয়েছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।